একটা মানে তর্কের খাতিরে ধরে নিলাম যে মোদি এবার জিততে পারল না। রাহুল গান্ধী জিতল। তাতেও তো বাংলাদেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কারণ এরা তো মুদ্রার এপিঠ-ওপিঠ। মানে বাংলাদেশ ইস্যুতে তো এদের অভিন্ন একটা অবস্থান। তাই নয় কি? কোনো সন্দেহ নাই। এটা তো আমি আপনাকে বললাম, ওদের ফরেন পলিসি এবং ওদের এস্টাবলিশমেন্ট সব এক বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু তাদের পায়ের নিচে মাটিটা শক্ত থাকবে না, বাংলাদেশকে ওই রকম ভাবে করার, মানে যেভাবে গত 10 বছর 15 বছর আমাদেরকে একদম ধ্বংস করে দিচ্ছে, আমার মনে হয় কিছুটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে বিকজ অফ দেয়ার ওন পজিশন। তাদের যে শেকি পজিশন, এখান থেকে তারা পুল আউট করার জন্য, এখান থেকে তারা নিজেদেরকে অবস্থান শক্ত করার জন্য হয়তো, কারণ এই যে আমরা এখন বাংলাদেশের মানুষের যে অবস্থান, এটা কি ইন্ডিয়া জানে না? জানে। কিন্তু আমি মনে করি এই যে তাদের মানে খুব মানে নিয়ার দৃষ্টিতে তারা দেখে, মানে তারা ভিশনারি না, তারা অন্য ভিশন দেখার মতো ক্ষমতা বা যোগ্যতা তাদের নাই। ফলে এই যে আমাদের দেশের যে আপনার এরকম অবস্থা ভারত সৃষ্টি করছে, এই সৃষ্টির ভিতরে যদি আপনি একবার চিন্তা করেন তাহলে দেখবেন ভারতের কিন্তু আখেরে ভারতেরও ক্ষতি। কিন্তু ভারতের, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, এই যে বা তাদের যে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চগুলো যে কাজগুলো করতেছে, আমি মনে করি দে আর অল ডাফার্স। তারা, মানে আমরা বলি না গোমূত্র আর গোবর খাওয়া তাদের ব্রেন। বাংলাদেশের ক্ষতি করে ভারত কোনোদিন লাভবান হবে না, তারা আরো বেশি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের 90% মানুষকে বিলা করে, বাংলাদেশের 90% মানুষের মতামতের বাইরে গিয়ে ভারত যেগুলো করতেছে, এটা ভারতের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনবে। যেমন মনে করেন ভারত কি চায়, সেদিন আমি দেখলাম তাদের এই পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যে ভারত জাতিসংঘে এই তার স্থায়ী আসন চাই। ভালো, তুমি জাতিসংঘের ভারত স্থায়ী আসন চাও, চীন বিরোধিতা করবে, পাকিস্তান বিরোধিতা করবে, তোমার কোন নেইবারিং কান্ট্রি তোমার সাপোর্ট করবে? তুমি আমাকে বলো। তুমি যে তোমার নেইবারিং কান্ট্রিদের সাথেও তো ভারতের সম্পর্ক এখন সবচেয়ে মানে তলানিতে গিয়ে ঠেকেছে। সবচেয়ে খারাপ। দেখুন, শ্রীলঙ্কাতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়েছে। মালদ্বীপের সাথে তো চলছেই। বাংলাদেশের লোকজনও প্রচন্ড মাত্রায় ক্ষুব্ধ। তো পার্শ্ববর্তী দেশ বলতে যারা, এই মালদ্বীপ বলুন, শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, এখানকার প্রত্যেকটা জনগণ কিন্তু ক্ষুব্ধ ভারতের উপর। তো ভারত তো এই ফরেন পলিসিটা তাদের তাহলে কোন পর্যায়ে গিয়েছে যে তার প্রতিবেশী দেশের কেউ তাদেরকে মানে পছন্দ করছে না? না, না, আপনি তো ঠিকই বললেন। এই যে আমাদের এই যে ইন্ডিয়া বয়কটের কথা যে বললেন, ইন্ডিয়া বয়কট আমরা কেন করতেছি? এটা পুরা দুনিয়াটা একটা আমরা গ্লোবাল ভিলেজ বলি। এই গ্লোবাল ভিলেজে আমার প্রয়োজনে আপনার কাছে যাব, আপনার প্রয়োজনে আমার কাছে আসব। সারা পৃথিবী এখন কানেক্টেড। ইন্টারনেট যেরকম আপনি ক্লিক করলে আপনার ফিঙ্গার টিপসে সারা দুনিয়া আপনার হাতে, একইভাবে সারা দুনিয়ার যার যেটা যেখানে লাগবে, সেটা যে দেশেই হোক, সেটা দক্ষিণ আমেরিকা হোক আর উত্তর আমেরিকা হোক, আফ্রিকা হোক আর ইউরোপ হোক, এশিয়া হোক, কিন্তু আমরা আমাদের নেইবরিং কান্ট্রি ভারত, যেখানে আমরা একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে বিভিন্নভাবে কালচারালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, জিওগ্রাফিক্যালি, এনিহোয়ার এন্ড এভরিহোয়ার উই আর কানেক্টেড। কেন আমরা ভারতের এই পণ্য বয়কট করতেছি? কেন ভারতের মানুষ আমাদের বয়কট আমাদের মাথার মধ্যে আসতেছে? কারণ আপনি আমাকে মানে চিপতে 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 এমন জায়গায় নিয়ে গেছেন, আমার আর কোনো পিছনে যাওয়ার জায়গা নাই। আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমি সামনে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ নাই, এবং সেই সামনে যাইতে হইলে আমি আপনাকে মারতে হবে, এবং আপনাকে না মারা পর্যন্ত আমি এখানে দমবন্ধ হয়ে মারা যাব। তো সুতরাং আমাদের এখন কি করা উচিত? আমি এখন অবশ্যই ভারতের ধ্বংস আমি চাই। সে আমাকে ধ্বংস করে দিচ্ছে, আমি তার ধ্বংস চাইবো না কেন? আমি তো ফেরেস্তা না, আমি তো মানুষ। তো সুতরাং এই যে জয়শঙ্করকে বলি, তাদের ফরেন মিনিস্ট্রিকে বলি, তাদের এস্টাবলিশমেন্টদেরকে বলি, আসলে কি আপনারা ভারতের উপকার করতেছেন আমাদের ক্ষতি করে? আপনারা ভারতের সবচেয়ে বড় ক্ষতি করতেছেন। এজ এ কান্ট্রি আমরা ভারতের বিরোধিতা করি না, কিন্তু আপনাদের এস্টাবলিশমেন্ট, আপনারা বাংলাদেশ সম্পর্কে জানতে দিচ্ছেন না। বাংলাদেশকে একটা জঙ্গি দেশ বানাইছেন, এবং হাসিনার মতো কুরুচিপূর্ণ একটা জানোয়ার, একটা শুয়ার, একটা বান্দি, একটা সেবাদাসী,
একটা পদলেহী জানোয়ার, তাকে আপনারা ক্ষমতা রাখছেন, 5% ভোট দিতে মানুষ যায় না। কি কারণ? ভারত, এই যে মোদি তো সেই দিকেই নিচ্ছিল। ভাগ্যিস এখনো ভারতে কিছু জাজ আছেন, কিছু আপনার সিভিল সার্ভেন্ট আছেন ভালো, ওদের জন্য দেশটা এখনো টিকে আছেন। আর কিছু কথা বলার মতো মানুষ এখন মিডিয়াতে পাওয়া যাচ্ছে। মানে আমাদের বাংলাদেশের মতো মেইন স্ট্রিম মিডিয়া একদম ওয়াশড আউট, কোনো কথা বলে না। কিন্তু ভোটটা এখনো ভারতে আমাদের মতো রাতের বেলা চুরি করার মতো ব্যবস্থা এখনো করতে পারে নাই কতিপয় মানুষের জন্য আমাদের দেশে। এই যে আমি দেখছিলাম ডক্টর ফরাসউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, শেখ মুজিবের এপিএস ছিলেন, একসময় সিএসপি ছিলেন। তার কথা দেখলাম যে আব্দুল হাইয়ের কথা বলতে গিয়ে বলছে যে সত্য কথা এখন আমি বলতে পারবো না। এই বুড়া তুত্তুরা কয়দিন পরে মারা যায়, সে এখনো নাকি সত্য কথা বলতে তার ভয় পায়, সে 100 বছর বাঁচতে চায়। এই হচ্ছে আমাদের দেশের সো কল সিভিল সার্ভেন্টদের অবস্থা, সত্য কথা বলার অপেক্ষা রাখে। ভারতে এখনো সেরকম লোক আছে। এই যে আমি বললাম আপনার প্রফেসর যোগেন্দ্র যাদব, আপনি 100 জনের নাম বলতে পারবেন এখনো যারা আছে, তারা বলছেন যে মোদি ভারতকে 150 বছর পিছাই দিয়েছেন। আমরা এগুলো নিয়ে আলাপ করছি কতবার। এই যে শুক্লা, প্রফেসর শুক্লার কথা, যে আইএএস অফিসার, এই যে তার মতো রিটায়ার্ড, এই যে ফরাসউদ্দিন যে সত্য কথা বলতে পারে না, সে বই লিখছে। আপনার শুক্লা এই আইএএস অফিসার, ফরমার সেক্রেটারি, এই যে তার মতো, এই যে ফরাসউদ্দিনের মতো রিটায়ার্ড অফিসার, সে বই লিখে ভারতকে 150 বছর 100 বছর কালচারালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি কোথায় নিয়ে গেছে এটার প্রমাণ সহ বই লিখছে। আর আমাদের, সে বলে আমি এখন সত্য কথা এখনো বলতে পারবো না। কেন? কারণ তারা জেলে যেতে হবে এই শয়তানকে, কারণ সে শেখ মুজিবের পিএস ছিল। আমাদের দেশটাকে, এই যে আমরা বলি না শিক্ষিত, বলি না আমরা শিক্ষিতরাই হলাম সবচেয়ে বড় ছিল। আমাদের দেশের সাধারণ কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ অনেক ভালো। আমাদের এখানে এই যে দেখেন না, বুয়েট থেকে আমরা বলি ভালো ছাত্র এখান থেকে পাশ করে সবগুলো ইঞ্জিনিয়ার হয়, উইথ ফিউ এক্সেপশনস। আপনি বলতে পারেন 99% হচ্ছে বড় চোর। ঢাকা বিশ্ববিদ্যালয়তে পাশ করে, ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করে বড় বড় অফিসার হয়। আপনি দেখেন তাদের কি অবস্থা, তারা কি পরিমাণ চুরি করে এবং কি পরিমাণ পদলেহী। এই যে ফরাসউদ্দিনের কথা আপনি যে বলছিলেন যে বেসিক ব্যাংকের বাচ্চুর প্রসঙ্গে তিনি কথা বলতে গিয়েও তিনি বললেন যে আমি বলতে চাই না নাম বললে, কারণ এই বয়সে আমি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। এ ধরনের একটি উক্তি তিনি করে বসেন। অথচ এই ব্যক্তি ২০১৮ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে নমিনেশন চেয়েছিলেন। নমিনেশন তিনি পাননি। তারপর এই ডামি নির্বাচনেও তিনি দেখলেন যে তাকে নমিনেশন দেয়া হবে না, মনোনয়ন দেওয়া হবে না তাকে। তো তিনি ওই একটা না পাওয়ার বেদনা তার রয়েছে। সেই বেদনা থেকে তিনি এখন ২-১ টা কথা বলছেন। এবং তার বয়স এখন ৮০ বছর। তো আর কয় বছরই বা তিনি বাঁচবেন? সারাটা জীবন এই আওয়ামী লীগের চাটুকারিতা করে তিনি গভর্নর হয়ে গেলেন। তারপর এমপি ইলেকশন করতে চেয়েছিলেন, সেখানে তিনি ব্যর্থ হলেন। এখন তার এই জীবন সায়ান্নে এসে তার আর কি পাওয়ার? না পাওয়া বা পাওয়ার কি আছে? এখন তো সে জাতির জন্য সত্য কথা বলতে তো তার ভয় থাকার কথা না। কিন্তু এখনো সে বলছে যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। মানে এখনো তার অনেক বেঁচে থাকার স্বাদ। অনেক বেঁচে থাকার স্বাদ এবং অনেক পাওয়ার স্বাদ। হয়তো চিন্তা করতেছে আমার যদি আবার ফাইন্যান্স মিনিস্টার নিয়োগ করে আমি যদি ফাইন্যান্স মিনিস্টার হইতে পারি। বুঝেন না আপনি? অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের পুরা জাতিটা পচে গলে, এই যে আমরা সো কল শিক্ষিত, আমরা নিজেদেরকে দাবি করি, এই যে সিএসপি, এই যে সিভিল সার্ভেন্ট, এই যে মিলিটারি, পুলিশ, মানে আপনি ব্যবসায়ী সম্প্রদায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো ভারতে এখনো অট্টুক হয় না। উই মাস্ট সেলিউট পিপল দোজ আর স্টিল টকিং এগেইনস্ট মোদি, ইন ফেভার অফ ডেমোক্রেসি, ইন ফেভার অফ রুল অফ ল। তো আপনি দেখেন, তো ভারতের, আপনি যেটা বললেন সেটা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। ভারতের কোনো ক্ষমতার পরিবর্তন হলে বাংলাদেশের আহামরি কিচ্ছুই হবে না, এতে কোনো সন্দেহ নেই। ফরেন পলিসি কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিজের পায়ে দাঁড়াতে না পারবো, আমরা যতক্ষণ যে ফরাসউদ্দিনের মতো, এই ফরাসউদ্দিনের মতো ৮০-৯০ বছরের বুড়া যদি এখনো মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে বইলা সত্য কথা চাপা দিবে, তাহলে এই দেশের মুক্তি কখন হবে? মিস্টার সাকিব, আমি আমার দর্শকদের প্রশ্ন করতে চাই। আমরা সত্য বলতে চাচ্ছি না, সত্য বলতে চাই না, এবং মিথ্যা বলে আমরা
এখনো বাঁচতে চাই। এখানে আমি আমাদের আরেকজন সেরা সন্তান যার কথা আমরা বলি না, আইরিন জোবায়দা খান, আইরিন খান, যিনি এই মুহূর্তে জাতিসংঘের সহকারী মহাসচিব পদমর্যাদায় আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশনের স্পেশাল রিপোর্টার জাতিসংঘের। আমরা অনেকে জানি না, উনি তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আপনার ডিরেক্টর জেনারেল ছিলেন, আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, যিনি হার্ভার্ড ল স্কুলেও রেকর্ড ব্রেকিং মার্কস পেয়ে ল পাস করেছেন। উনার সাক্ষাৎকার শুনছিলাম আমি বিবিসিতে গতকাল। উনি বললেন মিথ্যা, বাংলাদেশ সরকার মিথ্যাকে একটা মানে কি বলে, এটা একটা আর্টে পরিণত করছে। ইট হ্যাজ বিকাম অ্যান আর্ট টু টক লাই, হাউ টু টক লাই। উনি বললেন লাই কোনোদিন, মিথ্যা কোনোদিন, মীর সাব্বিরের সাথে বাংলা একটা সাক্ষাৎকার দিলেন উনি, আমি সবাইকে দেখতে বলবো। উনি বললেন যে মিথ্যাকে আপনি যতভাবে প্রচার করতে চান সত্য আসবেই। বাংলাদেশ সরকার বা আমেরিকার সরকার বা ব্রিটিশ সরকার বা ভারতীয় সরকার মিথ্যা যতই বলবেন, যতই আপনারা চাপা দিতে চাইবেন, সত্য আমরা জানার চেষ্টা করব এবং সত্য আমরা বের করে আনবো। তো সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে উনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে তো ফ্রিডম অফ এক্সপ্রেশন নাই। আমরা আইরিন খানকে মানে ধন্যবাদ দিব, আমাদের এই সেরা সন্তানগুলোকে আমরা বাংলাদেশে তো ওনারাই আপনার দাওয়াতও দিবে না, কারণ উনি, আপনি নিশ্চয়ই জানেন যে জোবায়দা, তারেক রহমানের স্ত্রী জোবায়দার ফার্স্ট কাজিন আইরিন খান, তো বাংলাদেশের অন্যতম সেরা সন্তান আমি মনে করি। তো আমি এই যে ফরাসউদ্দিনের এবং আইরিন খানের দুজনের কথা বললাম, দুজনেই, উনার বয়স প্রায় 70, উনার বয়স 80। তো সত্য এবং মিথ্যা এই দুটার মধ্যে যদি আমরা সত্য বেছে না নিতে পারি, সাদাকে সাদা বলতে না পারি, কালোকে কালো বলতে না পারি, আমরা যদি ফরাসউদ্দিনের মতো 90 বছর বেঁচে মিথ্যা কথা বলতে চাই, তো তাইলে সেই বাছার আমাদের কোনো দরকার নাই। সেই টিপু সুলতানের বিখ্যাত উক্তি, এই সপ্তাহে টিপু সুলতানের মৃত্যুবার্ষ, 1799 সালের 4 মে সম্ভবত ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে করতে উনি মারা গিয়েছিলেন। আমি আজকে টিপু সুলতানকেও আপনার স্মরণ করি, কিং অফ মাইসোর। উনি লাস্টে বলছিলেন যে ফরাসিরা উনাকে হেল্প করতেছিল, ফরাসিরা বলছে যে মিস্টার কিং, আমরা একটু পশ্চাৎ অপসারণ করি, আমরা পরে ফোর্স নিয়ে আসব, আমরা ব্রিটিশদেরকে পরাজিত করব। তখন টিপু সুলতান সেই বিখ্যাত উক্তিটা করছিলেন যে আমি বাঘের মতো একদিন বাঁচতে চাই, আমি ইঁদুরের মতো 100 বছর বাঁচতে চাই না। কয়েক ঘন্টার মধ্যে উনি মৃত্যুবরণ করেছেন। সেই বিখ্যাত উক্তি, এই জন্য ওনাকে টাইগার অফ মাইসুর বলা হয়। তো আমরা টাইগার অফ মাইসুর হতে চাই, আমরা টিপু সুলতান হতে চাই। আমরা মীর জাফর বা টিপু সুলতানের বেঈমান সে মীর সাদিক হতে চাই না। আমরা বাংলাদেশি জাতি যারা যারা আজকে গণতন্ত্রের লড়াই করতেছেন, আমরা মনে করি উই আর দ্য ডিসেন্ডেন্ট অফ টিপু সুলতান, উই আর দ্য ডিসেন্ডেন্ট অফ সিরাজউদ্দৌলা, উই আর দ্য ডিসেন্ডেন্ট অফ লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ধন্যবাদ।